ক্লাস 7। তো তোমরা ফোর্থ ক্লাস টেস্ট পরীক্ষা দিলে, আর আমার খাতাও দেখা হয়ে গেছে। আজকে আমি তোমাদেরকে খাতা দেব বা রেজাল্ট দেব। আর তোমরা যে পরীক্ষাটা দিলে অনেকে অনেক কিছু ভুল করেছো, তো আজকে আমি সেই প্রশ্নগুলো নিয়ে একটা আলোচনা করবো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করবো। তো নেক্সট দিন থেকে আমি আবার তোমাদের ওই যে সিলেবাসটা দিয়েছে সেই ভিত্তিতে দেখবে, যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা সমীকরণ গঠন ও সমাধান এক চ্যাপ্টার দেওয়া হয়েছে, উৎপাদকের বিশ্লেষণ দেওয়া হয়েছে এবং বীজগণিতের সূত্রাবলী দেওয়া হয়েছে। রিপিট, তোমাদের মনে হতে পারে যে এই চ্যাপ্টারগুলো এত করে বারবার করে কেন স্যার রিপিট করাচ্ছে। আমরা 7টা প্রায় শেষের দিকে চলে এসেছি, মানে 7 যে শিক্ষাবর্ষ, 7-এ যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষের প্রায় শেষের দিকে চলে এসেছি। তাই আমাদের এবার 8-এর জন্য ভাবতে হবে। আর 8 করতে গেলে আমাকে 7-এ তোমাদের এই বীজগণিত যে পার্টটা আছে, এই বীজগণিত পার্টটা খুব ভালো করে করতে হবে। এই বীজগণিত পার্টটা ভালো করে না করলে আমরা 8-এ বারবার হোঁচট খাবো। তাই আমি চাই যে তোমরা এই পার্টটা, এই বীজগণিতের সূত্রাবলী অ্যান্ড উৎপাদকের বিশ্লেষণ, ফ্যাক্টরাইজেশন যেটাকে বলছে, আর হচ্ছে ইকুয়েশন এর সলভ বা সমাধান, সমীকরণ গঠন অথবা সমাধান, এই জিনিসগুলো তোমাদেরকে ভালো করে করতে হবে। তাই আমি এগুলো বারবার আবার রিপিট করছি। আর তোমাদের পরের দিনকে তোমাদের কিছু আমি বইয়ের বাইরে থেকে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে, কোশ্চেন ব্যাংক থেকে আমি কিছু প্রশ্ন করাবো, যেগুলো হয়তো বইয়ের বাইরে। আর তোমরা বইটাকে ভালো করে প্র্যাকটিস করবে। যদি কোনো এই 3টে চ্যাপ্টারে প্রথমে একটা করে ধরবো, আমি প্রথম দিনকে হয়তো ধরবো তোমাদের বীজগণিতের সূত্রাবলী। সেই বীজগণিতের সূত্রাবলীতে যদি তোমার বইয়ের কিছু প্রবলেম থাকে, কোথাও যদি কিছু বুঝতে না পেরে থাকো, আমাকে বলবে যে স্যার আমি এইখানটা বুঝতে পারিনি, এইখানটা আপনি আরেকবার আমাদেরকে বুঝিয়ে দিন। ঠিক আছে, তো আমি তোমাদেরকে সেখানটা আবার বুঝিয়ে দেবো। যাই হোক, আমরা আজকে শুরু করি তোমাদের ফোর্থ ক্লাস টেস্টে যে প্রশ্ন সংক্রান্ত যে পরীক্ষা দিয়েছিলে, সেই পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর নিয়ে একটা আলোচনা করি এবং তোমাদের আমাকে দেখিয়ে দিই যে কোনটার কি উত্তর হবে। অনেক সময় তোমাদের প্রবলেম হয় যে স্যার এইটা আমি এটা করেছিলাম, কেন এটা হলো না, কেন এটা নাম্বার দিলেন না। তাই আমি তোমাদেরকে করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে যে কেন কোনটা তোমাদের ভুল হয়েছে, কোনটা তোমাদের ঠিক হয়েছে। ঠিক আছে, তোমাদের প্রশ্নের 3টে পার্ট ছিল, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। তো পার্ট 1-এ ছিল তোমাদের শূন্যস্থান পূরণ, পার্ট 2-এ ছিল শর্ট কোশ্চেন এবং পার্ট 3-তে ছিল একটু ব্রড কোশ্চেন। একটু বড় কিন্তু আমরা মান একই ছিল, কিন্তু তুলনামূলক একটু বড় ছিল। যাই হোক, প্রথমে তোমাদের যেটা ওই প্রতিসাম্য চ্যাপ্টারটা ছিল, সেই প্রতিসাম্য চ্যাপ্টারটা সম্পর্কে কিছু প্রশ্ন দেওয়া ছিল। প্রথমে ছিল কি না, আমাদের একের দাগের ছিল 5টা কোশ্চেন, 1, 2, 3, 4 and 5। এই 5টা কোশ্চেন ছিল প্রথমে একের দাগে। তো একের দাগের 5টা কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন ছিল আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা। অর্থাৎ ঘূর্ণন প্রতিসম মাত্রা কাকে বলে না, কোনো একটা ফিগারকে যদি আমি এক পাক ঘোরাই, তাহলে সে তার পূর্বের অবস্থায় কবার থাকবে। অর্থাৎ ধরে একটা আয়তক্ষেত্রটাকে যদি আমি এবার ঘোরাতে থাকি, এই যদি ঘোরাই, তাদেরকে এটা এরকম করে ঠাড়া হয়ে যাবে, আস্তে আস্তে ঘুরবে। যখন আবার এইটা এই প্রান্তে চলে আসবে, তখন দেখো একবার আবার পূর্বে অবস্থানে ফেরত আসবে। আবার এইখান থেকে যখন আবার এরকম করে ঘোরাবো, একদূর পৌঁছে যাবে, তখন দেখো দুবার অবস্থানে ফেরত আসবে। অর্থাৎ কোনো একটা ফিগারকে যদি আমি 360 ডিগ্রি ঘোরাই, তাহলে সে তার প্রথম অবস্থার মতো ফিগারটা সৃষ্টি হবে যবার, সেই সংখ্যাটাকে বলবো তার ঘূর্ণন প্রতিসম মাত্রা। ঠিক আছে, তাহলে এর ঘূর্ণন প্রতিসম মাত্রাটা কবার? এখানে একবার হলো, এখানে একবার হলো, দুবার। ঠিক আছে, বুঝে গেল? নেক্সট, বর্গক্ষেত্রে প্রতিসম রেখা কটা? একটা বর্গক্ষেত্রকে কটা দাগের সাহায্যে সমান ভাগে ভাগ করতে পারি? এই একটা, এটাকে বলা হয় উলম্ব প্রতিসম রেখা। এই একটা, এটাকে বলা হয় অনুভূমিক প্রতিসম রেখা। এটা কৌণিক, এটাকে কোণাকুণি আমি ভাগ করতে পারি। দেখো এই কোণাকুণি ভাঁজ করলে দেখো একটা অপরের সাথে মিশে যাবে। ঠিক একইভাবে আমি এইভাবে একটা ভাঁজ করতে পারি। তাহলে কটা দেখা গেল? 4টে।
বোঝা গেল? তাহলে আয়তক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা হচ্ছে 4টে। প্রতিসম ঘূর্ণন বলছি আয়তক্ষেত্রে এই বর্গক্ষেত্রে প্রতিসম রেখা হচ্ছে 4টে। সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসম কোণ কটা? না এই সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজকে যদি আমি ঘোরাই কতটা ঘোরালে আবার এরকম এরকম একটা ফিগার পাবো? তাহলে দেখো ঠিক এইটা এইখানে আসবে, এই 1 নম্বরটা এখানে এলে তখন হবে একটা ঘূর্ণন, আবার এই 1 নম্বরটা এখানে গেলে তখন আরেকবার একইভাবে আসবে, আবার এই 1 নম্বরটা এখানে গেলে, অর্থাৎ এখান থেকে এখানে গেলে একবার, এখান থেকে এখানে গেলে একবার, এখান থেকে এখানে গেলে একবার, মোট দেখো কভার হচ্ছে 3 বার। তাহলে 300, তাহলে এক পাক ঘোরা মানে 360, তাহলে 360 কভার হচ্ছে 3 বার, ভাগ করে দাও, একবারের জন্য 120 ডিগ্রি কোণ ঘোরাতে হবে। একবার পূর্ব অবস্থানে ফেরত আসার জন্য প্রথমে যে ফিগারটা ছিল এই সমাকৃতির ফিগার আনার জন্য আমাকে 120 ডিগ্রি ঘোরাতে হবে। আর যদি বলে কটা কবার, যদি বলে কবার আমি পাচ্ছি এক পাকে, দেখো একবার একবার দুবার একবার তিনবার পাচ্ছি, তাহলে মাত্রাটা হচ্ছে 3, কোণটা হচ্ছে 120 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট 4টা আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম কেন্দ্র। আয়তক্ষেত্র এইটাকে যদি ঘূর্ণন প্রতিসম কেন্দ্র করি তাহলে কাকে কেন্দ্র করলে ঘুরলে এটা ওই অবস্থান আসবে সেটা হচ্ছে দেখো এখন মধ্যবিন্দু করতে হবে। মধ্যবিন্দুটা কি করে পাবো? না কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এটা হবে কর্ণদ্বয়ে ছেদ বিন্দু। শূন্যস্থানে হবে কর্ণদ্বয় ছেদ বিন্দু। নেক্সট সামান্তরিকে ঘূর্ণন প্রতিসম কোণ কটা? সামান্তরিক একইভাবে সামান্তরিক যদি এরকম আঁকি এটাকে একবার এতটা নিয়ে গেলে তবে আমার একবার ফেরত আসবে। তাহলে ঘূর্ণন প্রতিসম কোণ কত? না আর্ধেক ঘোরাচ্ছে, তার মানে 360 আর্ধেক হলো 180। হয়েছে? তাহলে একের দাগের গুলো হয়ে গেল, একের দাগের গুলো আমাদের হলো। এবার আমরা 2 এর দাগের গুলো আসি। দুই দাগে বোঝাতে পারি। দুই দাগে বলছে x/3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি এটা ভগ্নাংশ আর এটা হচ্ছে 0। 0 মানে কি? 0কে ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ 0কে তলায় কত লিখতে হয়? 1, তাহলে ভগ্নাংশ হয়। আর আমরা এটা শিখিয়েছিলাম সমাধানে যে কোনো দুদিকের যদি ভগ্নাংশ থাকে তাহলে সে ভগ্নাংশ কে সমীকরণ আকারে লিখতে হলে কি করতে হবে? কোণাকুণি গুণ করতে হবে, যাকে বলা হয় বজ্র গুণ। শিখিয়েছিলাম তোমাদেরকে x কে 1 দিয়ে গুণ করলে x আর 3 কে 0 দিয়ে গুণ করলে 0, x এর মান হবে 0। হয়েছে? নেক্সট 2x plus 3 ইজ ইকুয়াল টু 7। আমরা সমাধানের সময় বলেছিলাম যে সমাধানের সবসময় করবে কি, যে চলরাশিগুলোকে অর্থাৎ চলরাশিগুলোকে একদিকে এবং ধ্রুবকগুলোকে আরেক দিকে রাখবে। সে যদি মনে করো চলগুলোকে বাঁ দিকে রাখবো, ধ্রুবকগুলোকে ডান দিকে রাখবো, তাও হবে। আর যদি তোমরা মনে করো যে আমরা ধ্রুবকগুলোকে বাঁ দিকে রাখবো, চলগুলোকে ডান দিকে রাখবো, তাও হবে। তবে আমরা সচরাচর আমরা চল সংখ্যাগুলোকে বাম দিকে রাখি। তাই আমরা 3টা যেহেতু ধ্রুবক, 3টাকে আমরা ওপারে নিয়ে যাবো। তাহলে কি হবে? 2x ইজ ইকুয়াল টু 7। পক্ষান্তরের নিয়ম অনুসারে বাম দিকে যা চিহ্ন থাকে কোনো সংখ্যার, ডান দিকে গিয়ে তার চিহ্নটার পরিবর্তন হয়। আমরা বলেছিলাম প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, বা ভাগ থাকলে গুণ হয়। যেহেতু প্লাস আছে ওই দিকে গেলে কি হবে? মাইনাস। বা 2x ইজ ইকুয়াল টু 4 বা x ইকুয়াল টু 2, 2 দিয়ে ভাগ করে দিলাম, x এর মান হচ্ছে 2 হলো। নেক্সট 3এরটা 0.6x দেখো 0.6x সমান 6.6। এই সমাধানটা করতে হবে, দশমিকের সমাধান। কোনো ব্যাপার নাই, আমরা কি করব? আমরা শুধু দশমিকটাকে তুলবো। 6x বাই সংখ্যাটা, এটা সংখ্যার দশমিক, x এর দশমিক নয় কিন্তু এটা সংখ্যার দশমিক, সহগের দশমিক, তাহলে বাই 10 হবে। একবার দশমিক তুললাম, ঠিক এটাও তাই হবে 66/10।
তোমরা এরপর তলায় তলায় কাটতে পারো, সেটা পরবর্তীকালে আরো শিখবো। আমরা শিখেছিলাম যে তলায় তলায় কাটা যায়, যদি কেটে দাও তাহলে কেটে দেবে, তল 10 কেটে গেল, তাহলে বা 6x ইজ ইকুয়াল টু 66 বা x ইকুয়াল টু 66/6, তাহলে বা x এর মান হচ্ছে 11। ঠিক আছে, আর তুমি যদি মনে তলা তলায় কাটবো তাহলে কোনো করে গুণ করবে, কোনো অসুবিধা নেই, একই উত্তর আসবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। নেক্সট দেখো 2x/3 is equal to 3x/8 plus 7/12। তার যেমন ভগ্নাংশ আছে, এদিকটা শুধু একটা ভগ্নাংশ, এদিকে ডবল ভগ্নাংশ আছে, তার যোগ আছে, তাই ডবল ভগ্নাংশকে সিঙ্গেল ভগ্নাংশ করে নেবো, অর্থাৎ এটাকে যোগটা করে নিই। 2x/3 ইজ ইকুয়াল টু 24 লসক হবে, দেখো 8 3 24, 3 3 9x প্লাস 12 2 24, 7 2 14, 3 1 3, 3 8 24। তলায় তলায় কাটাকাটি করা যায়, করে নিয়েছি। এবার দেখ কোনাকুনি গুণ করবো, 8 2 16x ইজ ইকুয়াল টু 9x প্লাস 14। এইবার পক্ষান্তরের নিয়ম অনুসারে 16x মাইনাস 9x ইজ ইকুয়াল টু 14, 16 থেকে 9 বাদ গেলে 7x ইকুয়াল টু 14, 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে x সমান 2, x সমান 2, আর 7 থেকে নিচে নিয়ে গেল সে একই হবে 2, তাহলে x এর মান বেরোলো 2। বোঝা গেল? বোঝা গেছে। নেক্সট, ঘূর্ণন কেন্দ্র কাকে বলে না, কোন একটা ফিগারকে যদি তার মধ্যবিন্দুকে একবারে মধ্যবিন্দু চারিদিক থেকে, এদিক থেকে এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে চারিদিক থেকে একটা মধ্যবিন্দু তৈরি করি, যে মধ্যবিন্দুটাকে কেন্দ্র করে এটা সমভাবে ঘুরতে পারবে। ঠিক আছে, তাহলে যেন ঘুরলে যেন এমনভাবে ঘুরে যেন এই দিকটা বেশি এই দিকটা যেন কম না হয়, চারদিকটা যেন সমান থাকে, সেরকম একটা বিন্দুকে কেন্দ্র করে যে ফিগারটা ঘুরতে পারে সেই কেন্দ্রটাকে বলা হবে ঘূর্ণন কেন্দ্র। ঠিক আছে, এটা গেল তোমার 2 এর দাগে। এবার তোমার আসছে 3 এর দাগে। 3 এর দাগে আমাদের 5টা অঙ্ক আছে, 3 এর দাগে 5টা অঙ্ক আমাদের আছে। ঠিক আছে, দেখো প্রথমে আছে 15p/q² 15p/q² ব্র্যাকেটে p প্লাস 3q। এটা আছে, একে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন উৎপাদক বিশ্লেষণ কথার অর্থ কি, কোনো একটা রাশিকে, একটা রাশিকে, বড় রাশিকে বা যৌগিক রাশিকে ছোট ছোট মৌলিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ, মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ। ঠিক আছে, যাকে আর ভাঙা যাবে না তাকে সে গুণফল রূপে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এটাকে দেখো, 15কে ভাঙলে কি হবে, 5 × 3। আমি বলতে পারি যে 15 × 1 করা যাবে না, করা যাবে না, কারণ 15 হচ্ছে যৌগিক সংখ্যা, 15 মৌলিক সংখ্যা নয়, 15 মৌলিক সংখ্যা নয়। তাহলে 15 যদি যৌগিক সংখ্যা তাহলে 15 × 1 লেখা যাবে না, তাহলে 3 × 5 লিখতে হবে। এবার এখানে p আর এখানে q², মানে দুটো q আছে, q × q, তাহলে এখানে কিছু ভাঙা যাবে না, কিছু গুণফল প্রকাশ করা যাবে না, এটা যেমন কার তেমন থাকবে। হলো, উত্তরটা হবে কি 5 × 3 × p × q × q × p প্লাস 3q। হলো, এটা হলো প্রথমটা। এবার সেকেন্ডটা বলেছে 14ab² 14ab² আর 21ab এর উৎপাদক কি হবে, 2 × 7 × a × b × b, এর উৎপাদক। আর এর উৎপাদক কত হচ্ছে, 3 × 7 × a × b। তাহলে সাধারণ উৎপাদক কি হতে পারে, গাদা হতে পারে, এই একটা সাধারণ উৎপাদক হতে পারে 7, আবার এই একটা সাধারণ উৎপাদক হতে পারে a, আবার এই একটা সাধারণ উৎপাদক হতে পারে b,
আবার এই দুটোকে গুণ করে 7a হতে পারে, আবার এই দুটোকে গুণ করে 7b হতে পারে, আবার এই দুটোকে গুণ করে ab হতে পারে, আবার এইটাকে গুণ করে 7ab হতে পারে। সাধারণ উৎপাদক এতগুলো হতে পারে। আমি যে কোনো সাধারণ উৎপাদক যে কোনো একটা তুমি লিখলে ঠিক আছে, ঠিক আছে। সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক মানে হচ্ছে, সাধারণ মানে হচ্ছে উভয়ের মধ্যে আছে, উভয়ের মধ্যে আছে এটাকে বলা হয় সাধারণ। আর উৎপাদক মানে হলে এগুলো উৎপাদক, ঠিক আছে। সাধারণ উৎপাদক কোনগুলো হতে পারে, এইগুলো হতে পারে, ঠিক আছে। দেখো নেক্সট, উৎপাদকে বিশ্লেষণ করো। ax প্লাস bx সমান ay মাইনাস by, দেখি না মাইনাস হয়, ax প্লাস bx মাইনাস ay মাইনাস by, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ মানে কি? উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে দুই বা ততোধিক মৌলিক রাশির গুণফল রূপে প্রকাশ। মৌলিক রাশি মৌলিক রাশি কথাটা মাথায় রাখবে। কারণ কেন বলছি সেটা তোমরা এর আগে বলেছিলাম যে 15কে ভাঙলে 15 × 1 লেখা যাবে না, 3 × 5 লিখতে পারো, 3 মৌলিক 5 মৌলিক। তো এখানে দেখো, এখানে দুটোর মধ্যে x কমন যাবে, তাহলে কি থাকছে a প্লাস b। এখানকার মধ্যে কি কমন যাবে? মাইনাস। এখানকার মধ্যে y কমন যাবে, যেহেতু বাইরে মাইনাস তাহলে ভেতরের চিহ্নটা পাল্টে যাবে, এটা b হয়ে যাবে। দেখো আবার এই দুটো কমন নিচ্ছি, a প্লাস b কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো? x মাইনাস y হলো। দেখো এই একটা রাশি, এই একটা রাশি গুণফল রূপে প্রকাশ। এই গুণফল রূপে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে বাবা। তাহলে এটা হলো a প্লাস b x মাইনাস y, a প্লাস b আর x মাইনাস y। ওটা ওটা তো তখন দেখালো, উত্তর দেখালাম, আমি একটা লিখে দিচ্ছি 7, ঠিক আছে। আরো গাদা ছিল লিখলাম না, যাই হোক। নেক্সট হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 16। নেক্সট হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 16। দেখো 4x স্কোয়ার মাইনাস 16, কেউ যদি এখন এইখানটায় অনেকে করবে, দেখো দেখা দু রকমই দেখাচ্ছি। কেউ হয়তো করবে এইরকম, এটা কাটা হবে না, বিকজ এইটা দেখো যৌগিক সংখ্যা, এটাও যৌগিক সংখ্যা, এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। কারণ এটাকে দুটো রাশি গুণফল রূপে প্রকাশ করে। দেখো 2 × x প্লাস 2 করা যাবে না? 2 × x প্লাস 2 করা যাবে, কারণ 2x দেখো 2 × 2 = 4, এই একটা দুটো রাশি গুণফল রূপে হলো, তাহলে নিশ্চয়ই যৌগিক ছিল, এটা মৌলিক ছিল না, তাই এটা এই উত্তরটা করলে ভুল। আর এটাকে যদি করে 2 × x মাইনাস 2, এইবার অঙ্কটা হলো, কিন্তু এই কঠিনে আসবে না, এই কঠিনে আসবে না। তাহলে কি করে করবো স্যার? সব থেকে সোজা হচ্ছে এইভাবে কখনোই করবে না, এটা ভুলটা ধরতে পারবে না, সবাই 3 নম্বর লাইনে গিয়ে ছেড়ে দেবে। তাহলে আমাদের কি কাজ? ফার্স্ট কাজ, উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথমে যদি কোনো রাশি লেখার পর যদি সে সমগ্র রাশি থেকে যদি কোনো সংখ্যা কমন যায়, সেই কমনটাকে আগে ফার্স্টে নিয়ে নিতে হবে, তাহলে আর এই ভুলটা কখনো হবে না। তাহলে এখানে দেখো 4 কমন যাবে, তাহলে x স্কোয়ার মাইনাস 16। তাহলে দেখো 4 x স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। এবার দেখো 4টাকে আমি কি লিখতে পারি? যৌগিক সংখ্যা, আমাকে মৌলিক সংখ্যার গুণফল প্রকাশ করতে হবে, 2 × 2 লিখতে পারি। এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b, সরি a প্লাস b, এটা কত ছিল? 16, 4 × 4 = 16, সরি 4 কমন নিতে 4, 4 × 4 = 16, তাহলে 2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে x প্লাস 2 x মাইনাস 2, ঠিক আছে। দেখো আর কোনো যৌগিক সংখ্যা থাকছে না, তাহলে এটা হলো মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ। তাহলে কি দাঁড়ালো? 2 × x প্লাস 2 x মাইনাস 2, এটা হলো 4 নম্বর অঙ্কটা। এবার আমরা আসবো 5 অঙ্কটায়, ঠিক আছে। দেখো 5 দেখো ax স্কোয়ার মাইনাস ay স্কোয়ার, ax স্কোয়ার মাইনাস ay স্কোয়ার। আবার যেহেতু সমগ্র রাশিটা থেকে দেখো a কমন যাবে, তাহলে প্রথমে আমাকে কমন নিয়ে নিতে হবে, তাহলে এটাকে হোল স্কয়ার করা যাবে না, তাহলে এটাকে কমন নিতে হবে। তাহলে a কমন নিলাম, x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a ×
এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে এ ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে এই অঙ্কগুলো তোমাদের 4 নম্বর পরীক্ষায় এই অঙ্কগুলো তোমাদের দেওয়া ছিল, তাই তো? তাহলে এগুলো তোমাদের করেছো। এবার তোমরা এগুলো মিলিয়ে নাও, তোমার কাছে খাতা আছে, খাতাগুলো মিলিয়ে নাও, মিলিয়ে নিয়ে বুঝতে পারবে যে তোমার কোথায় কোথায় ভুল হয়েছে, কোথায় কোথায় ঠিক হয়েছে। আর আজকে আমি তোমাদের যে 4th ক্লাস টেস্টের ম্যাথের রেজাল্ট আজকে তোমাদেরকে আমি দিয়ে দেবো একটু পরে, তো তখন তোমরা দেখে নেবে কে কেমন নাম্বার পেয়েছো। আর বেশ কিছু ছেলে, আমি পেলাম 8-10টা ছেলে, তারা পরীক্ষা দাওনি। কেন দাওনি সেটা জানি না, তবে আমরা ফোন করব, যে কটা ছেলে পরীক্ষা দাওনি তাদেরকে আমরা ফোন করে খবর নেব তোমরা কেন পরীক্ষাটা দাওনি। তোমাদের পরীক্ষা দিতে হবে, ক্লাসও করতে হবে এবং পরীক্ষা দিতে হবে। তোমরা কোথায় টিউশনি পড়ছো, কোথায় কী করছো আমাদের দেখার দরকার নেই। আমাদের ক্লাস তোমাদেরকে করতে হবে এবং আমাদের পরীক্ষা তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ তোমাদের নেক্সট ক্লাসে ওটা প্রবলেম হয়ে যাবে। এটা তোমাদের বারবার করে বলেছি, এর আগেও বলেছি, তোমরা কি যুক্তিতে দেখছো না আমি জানি না। যাই হোক, তোমরা এগুলো প্র্যাকটিস করবে, কোনো প্রবলেম হলে আমাকে বলবে। আগামী দিন নেক্সট টার্গেট হচ্ছে আমাদের 3টে চ্যাপ্টার বীজগণিতের সূত্রাবলী অ্যান্ড উৎপাদকের বিশ্লেষণ এবং সমীকরণ গঠন ও তার সমাধান। নেক্সট থেকে এখান থেকে শুরু হবে, রিভিশন হবে, প্লাস একদিন রিভিশন হবে, আর কিছু আউটসাইডের কোয়েশ্চেন, যে বইয়ের বাইরে কিছু কোয়েশ্চেন সম্পর্কে তোমাদেরকে, যে ওই সম্পর্কে তোমাদের সাথে পরিচিত করাবো, সেটা দেখবো আমরা যে বইয়ের বাইরে কী কী ধরনের প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? সেইগুলো আমাদের করো। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো, বাই।